আমরা ছিলাম আপনার ক্ষেতের মেঝে, এতটুক পানি, মানে হাঁটু বরাবর পানি। এখান থেকে এরা আমরা খেলা দেখাইতে দেখাইতে, লুট দেখাইতে দেখাইতে গাঙ্গের মাঝখানে নিয়ে যাবার পরিকল্পনা। আমরা তিনজন, আমার একজন ভাই আছে, আমার একজন দুলা ভাই আছে, আমরা তিনজন গেছি মাছ মারতে। রাত বাজে আপনার প্রায় 10:30টার মতো। তো গ্রামে আপনার রাত্রের বেলায় মাছ মারা হয়। তো যখন গেছে আমরা জাল পাতি, আপনারা কি জালে চিনেন জানি না, কারেন্টের জাল। তো নামছি, নামে জাল পাচ্ছি, পাতার পরে তিনজন তিন দিকে চলে গেছি জাল পাততে পাততে। অনেক লম্বা হাওরের মাঝখানে, এ মাথা থেকে ওই মাথা দেখা যায় না, সবার হাতে লাইট আছে একটা করে। তো যখন আপনার জাল নিয়ে তিনজন তিন দিকে গিয়েছি, একজন ওই মাথায় একজন ওই মাথায়, মাছ পথে যাওয়ার পরে আপনার মাছ, গজার মাছ, অনেক বড় গজার মাছ, একটা এই দিক থেকে লাফ দিয়ে ওই দিকে পড়ে, আর একটা ওই দিক থেকে লাফ দিয়ে এই দিকে পড়ে, একটা মাথার উপর দিয়ে পড়ে। তো জাল টান দিলে কোনো মাছ পাই না, খালি। আর যখন আপনার জালটা পাতি, তখন জাল ছিঁড়া বাইরে যেতেছে মাছ, তুললে মাছ পাই না। তখন নিজের কাছে মানে একটা ভয় ভয় মানে অনুভব করতেছে। জাল পাততে পাততে আপনার প্রায় 12টার কাছাকাছি রাত। মাছ এভাবে ঠেঙের মাঝে পট মারে, শরীরে পট মারে, মানে খুবই একটা মানে ভয়ঙ্কর একটা ঘটনা আর কি। তো আমার সাথে ঘটছে, আমি বুঝতেছি। আমি ভয় পায়া আগাইতে 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 আমার ভাইয়ের কাছে গেছে। তো মাছগুলো মানে আমার ধাওয়া করতে আছে, ধাওয়া করতে আছে। ওনার দ্বারে যাওয়ার পরে কিছুক্ষণ নিস্তব্ধ, পানি, কোনো সারা শব্দ নাই, মাছেরও কোনো সারা শব্দ নাই। 5-7 মিনিট যাওয়ার পরে ওনার আমি কাহিনীটা ভাঙিয়ে বলছি যে ভাই আমার সাথে এরকম এরকম হয়েছে। উনি বলতেছে কই আমার সাথে। আমরা এখানে দাঁড়ায় আলাপটা, কথাটা শেষ করার পর 5-7 মিনিট পর মানে পানি, কি পানির চেয়ে বেশি মাছ, বড় বড় গজার মাছ। তো মানে আসে, মানে এভাবে মানে পট মারে, লাফ মাইরে আসে। তো আমার ভাই আবার খুবই একজন সাহসী, উনি একটা লাঠি, জালের একটা লাঠি আছে, লাঠি হাতে নিয়ে মানে যেটা লাভ দেয় এটারে বাড়ি, যেটা লাভ দেয় এটারে বাড়ি, বাইরেতে 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 আপনার এদিকে আমরা যে মাছের সাথে এরকম মানে সময় কাটাইতেছি, খেলা করতেছি, আমাদের চেঞ্জ ঠিক নাই। রাত বাজে গেছে আপনার প্রায় 2:30টার মতো, প্রায় 2:30টার মতো। ওই যে আমাদের সাথে আরেকজন লোক গেছিল, আমাদের দুলাভাই, উনি আমাদেরকে টোকাইতেছে, ডাকতেছে, কিন্তু আমরা শুনতেছি না। উনি আমাদেরকে টোকাই পাইতেছে না। আমরা এক স্থান থেকে অন্য স্থানে গেছি এগুলোর পিছে ধাওয়া করতে করতে। তারপর আপনার এই যে বাইরে বাইরে করতে করতে আমরা ছিলাম আপনার ক্ষেতের মেঝে, এতটুক পানি, মানে হাঁটু বরাবর পানি। এখান থেকে এরা আমরা খেলা দেখাইতে দেখাইতে, লুট দেখাইতে দেখাইতে গাঙ্গের মাঝখানে নিয়ে যাবার পরিকল্পনা। আমাদের তো চেঞ্জ ঠিক নাই, গাঙ্গের পারে যাওয়ার প্রায় কাছাই গেছি গা। তখন মানে আমার চেঞ্জ ঠিক হয়েছে একটু, মানে আমি বুঝতেছি যে আমরা গাঙ্গের ভিতরে চলে যেতেছি। ওইখানে গেলে আমরা রিটার্ন ফেরত হওয়ার মতো কোনো সিস্টেম নাই, মানে আমাদেরকে ডুবাই দিব। তো আপনার মনে করেন, তখন আমি আমার ভাইরে বলতেছি ভাই আর আগে না, মূলত তো এগুলো মাছ না, আমাদেরকে লোভ দেখাইতেছে, লোভ দেখাইতেছে। তো ভাই বলতেছে না, আজকে মাছ নাই নিয়ে বাসায় যাবো না, মাছ আমার লাগবে। মানে উনি এখনো মানে মাছের পিছিয়ে ধাওয়া করতেছে। পরে আমি বলতেছি ভাই তুমি বুঝো,
এগুলা মাছ না ভাই, আমাদেরকে মানে বিভ্রান্ত করতেছে, আমাদেরকে মানে মারার মারার মতো মানে পজিশনে নিচে কি ভাই ভাই আয়া পড়ো পরে ওনারে বুঝায় টুজায় নিয়ে আয়া পড়ছে। প্রায় 3টা 3:30 বাজে রাত। তো আসার পথে জাল তুইলা লেছি, একটা মাছও পাই নাই। জাল তুইলা বাইরে বলতেছে চলো আজকে আজকে আর মাছ দরকার নাই। পরে আমরা টর্চ মেরা লাইট মেরা ওই যে আমাদের দুলাভাই ছিল সাথে ওনারা বাইরে করছি বিশ্রায়। ওনার সাথে আবার এরকম কিচ্ছু হয় নাই, উনি একটু দূরে আসছিল, ওনার সাথে এরকম কিচ্ছু হয় নাই। একটু দূর বলতে অনেক দূর, হাওড়ের মাঝখানে। তো ওনারে গিয়ে ঘটনাটা কইলাম, ভাই এত এত মাছ। উনি বলতেছে আল্লাহ পাক তোরা বাঁচাইছে। যে কথাগুলো আমারে বললে যে মূলত এগুলা মাছ না, এগুলা মাছের আকৃতি তোদের সামনে আসছিল, তোদেরও ভাগ্য ভালো মানে এখান থেকে বাচ্চা বসছে। কিন্তু আমরা 3জন বাড়িতে রওনা দিয়ে দিব। বাড়িতে রওনা দেওয়ার পথে আপনার কিছুক্ষণ যাওয়ার পরে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনির চারিদিকে আপনার ঝোপ আছে, কুমলির ঝোপ। কুমলির ঝোপ প্রথম যখন সড়কে মানে রাস্তায় ওইটা হাঁটার পথে হাঁস মুরগ এগুলার আকৃতি আমাদের সামনে আইসা মানে মুরগের বাচ্চা, ছোট ছোট বাচ্চা সামনে দিয়ে মনে করেন যে চেউ 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 করে অনেকগুলা, রাস্তা ভরা, পাড়া দেওয়ার মতো জায়গা নাই। তখন মানে একটু রেস্ট লয়ে আমরা মানে দাঁড়াই, কিছুক্ষণ পরে আবার নাই। একটু সামনে আগাইছি, হাঁস হাঁস এসে এমনি ঝাপটা মেরে আমাদেরকে মানে শরীরের উপরে মানে আক্রমণ করে। তখন মানে আমাদের হাতে লাইট আছে, প্রায় 4টা বাজে গেছে রাত। আমাদের হাতে লাইট আছে, লাঠি আছে, মানে আমরা এগুলো দাও দিই, দাও দিলে আবার চলে যান। যখন পুষ্কুনির কাছে গেছি, পুষ্কুনির সাইডে দিয়ে যাইতে হয়, ঝোপের মাঝে একটা উলঙ্গ বাচ্চা, মানে আপনার বয়স 5 থেকে 6 মাস হবে, আমার শরীরে রুম্বা দাঁড়াই গেছে ভাই। ঘটনা তো আমার নিজের চোখকে দেখা, আমার সাথে ঘটছে। যখন আপনার প্রায় 5-6 মাসের একটা বাচ্চা, উলঙ্গ বাচ্চা আপনার ঝোপের উপরে এরকম ভাবে নাচতেছে আর চিৎকার করতেছে, চিৎকার করতেছে। তো আমার ভাই বলতেছে যারে এটা তো বাচ্চা, মানে বাচ্চাটা ধরতে যাবে। তো আমার বলতেছে না যাও না, এটা বাচ্চা না। কিন্তু আমরা যাইতে চাই, বাচ্চা এখান থেকে লাফ মেরে এখানে আসে, আমাদের সামনে আসে, আইসা চিৎকার পারে। মানে প্রায় আপনার আধা ঘন্টার মতো হয়ে যাবে এখানে আমাদেরকে মানে আটকে রাখছে, যাইতে দেয় না। পরে আমার বাইরের চেঞ্জ আসছে যে শরীর যদি নাপাক থাকে তাহলে নাকি এগুলো একটু দূরে থাকে। ভয়ে মানে আমাদের নিজের শরীর আমরা নাপাক করছি, তারপরও মানে আপনার এগুলো আমাদের পিছু ছাড়তেছে না। একবার হাঁস হইতেছে, একবার মুরগ হইতেছে, একবার বাচ্চা হইতেছে। এগুলা করতে 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 আপনার ফজরের আজান দিছে। ফজরের আজান দেওয়ার পরে এই বাচ্চাটা হঠাৎ করে আমাদের সামনে থেকে উধাও হয়ে গেছে। যখন মসজিদে আপনার মাইকে মিয়া সাহেব কেরাত দিছে, তখন হঠাৎ করে বাচ্চাটা আমাদের সামনে থেকে উধাও হয়ে গেছে। আমরা তো অবাক। পরে ভাই বাচ্চাটা উধাও হয়ে গেছে মানে আজানের সময় এগুলা থাকে না। আর এত সময় যে আমাদের সাথে খেলা করছে মূলত আমাদেরকে মানে সিস্টেমে ফালাইতে পারে নাই। আমাদেরও ভাগ্য ভালো, মানে বাচ্চা এসে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। চলুন এখন চলে যাব ঘটনায়।
নির্যাতনের গয়না, অনায়াস ধনের নির্মম মূল্য। গ্রামের মেঠোপথ ঘেঁষে দাঁড়িয়ে থাকা বাঁশঝাড়ের ওপারে একটা বিশাল পরিত্যক্ত জমি ছিল। গায়ের প্রবীণরা বলতেন ওই জমিতে নাকি কোনো এক অজানা অভিশাপ জড়িয়ে আছে। কিন্তু তরুণ বয়সে রাজেন্দ্রের ওসব লোককথায় বিন্দুমাত্র আগ্রহ ছিল না। রাজেন্দ্র ছিল আমার দূর সম্পর্কের মামা। কর্মঠ হলেও সে বিশ্বাস করত ভাগ্যে। তার সোজা কথা, কষ্ট করে উপার্জনের চেয়ে বিনা কষ্টে ভাগ্যক্রমে যা মেলে সেটাই তো আসন পাওনা। আমার বাবা ঠিক তার উল্টো প্রকৃতির মানুষ ছিলেন। নিজের ঘাম ঝরানো উপার্জনে বিশ্বাসী বাবা সবসময় বলতেন, কষ্ট করে পাওয়া অর্থই আসল ধনীদের আসল পরিচয়। অযাচিত আর অন্যায়ের ধনে কখনো মঙ্গল থাকে না। একদিন রাজেন্দ্র মামা খবর পেলেন গ্রামের সেই পরিত্যক্ত জমিটি কেউ দাবি করছে না। তিনি সিদ্ধান্ত নিলেন সেখানে তিনি একটি বড় দোকান দেবেন। বাবা আর মা শোনা মাত্র তাকে বাধা দিলেন। বাবা বললেন, রাজেন্দ্র, ছোটবেলা থেকে দেখে আসছি ওখানকার বাতাসও ভারী, জায়গাটা ভালো না, তার চেয়ে তোর জমানো টাকায় অন্য কোথাও জমি কেন। মামা হেসে উড়িয়ে দিয়ে অহংকারের সুরে বললেন, দাদা, বিনামূল্যে পৈতৃক বা সরকারি জমি দখল করে কাজে লাগাচ্ছি, এতে দোষের কি? আসল কথা হলো ভাগ্য। ভাগ্য ভালো না হলে এসব সুযোগ মেলে না। কারো নিষেধ না শুনে মামা এক সকালে জমি খোঁড়ার কাজ শুরু করলেন। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। মাটি খুঁড়তেই একে একে বেরিয়ে আসতে লাগলো মাটির হাঁড়ি। একটা নয়, দুটো নয়, পুরো 20টি মাটির হাঁড়ি। আর প্রতিটি হাঁড়িতে ঠাসা ছিল প্রাচীনকালের খাঁটি সোনার অলংকার। সোনার উজ্জ্বল দ্যুতি দেখে মামা খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। খবর পেয়ে বাবা মা ছুটে গেলেন। মাটির হাঁড়িগুলোর দিকে তাকিয়ে বাবার বুকটা ছ্যাঁত করে উঠল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, রাজেন্দ্র, এগুলো স্পর্শ করিস না, এগুলো কার না কার সম্পত্তি। এতগুলো মাটির হাঁড়ি এভাবে পুঁতে রাখা স্বাভাবিক নয়। আমার মন ভালো বলছে না। মামা অহংকারের হাসি হেসে বললেন, সব আপনার মনের ভুল দাদা, ভাগ্য সঙ্গ দিয়েছে বলেই এগুলো পেয়েছি। ভাগ্যটা বড় জিনিস। বাবার কথা অমান্য করে মামা সব অলংকার ঘরে তুলে আনলেন। এরপর অলংকারের জোরেই তার আর্থিক অবস্থার রাতারাতি বদলে গেল। কিছুদিন পর তিনি গ্রামে ধুমধাম করে বিয়ে করলেন। বিয়ে শেষ করে নববধূ ঘরে এলো। আমার মামি ছিলেন রূপে লক্ষ্মী, স্বভাব শান্ত। সেই রাতেই মামা পরম আনন্দে কুড়িয়ে পাওয়া সোনার অলংকারগুলো দিয়ে মামিকে সাজিয়ে দিলেন। কানের দুল, গলার হার, হাতের চুড়ি, পায়ের নুপুর, টিকলি আর নাকফুল সব সোনার গয়নায় মুড়ে দেওয়া হলো তাকে। কিন্তু গভীর রাতে আনন্দের ঘর নিমেষেই চিৎকার আর কান্নায় ভেঙে পড়ল। সোনার অলংকারগুলো গায়ে পড়া মাত্র মামি ছটফট করতে লাগলেন। গয়নাগুলো নাকি তার ত্বকে বসে যাচ্ছিল। ব্যথায় মামি সেগুলো খুলে ছুঁড়ে ফেললেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সমস্ত অলংকার খুলে ফেলার পরও তার সারা শরীর দিয়ে দরদর করে রক্ত পড়তে লাগলো। মামি চিৎকার করে বলতে লাগলেন, আমাকে কে যেন দেখাচ্ছে না, কিন্তু অদৃশ্য শৃঙ্খল দিয়ে আমায় নির্মমভাবে মারছে। আমার গা পুড়ে যাচ্ছে। গ্রামের মানুষ ছুটে এলো। গায়ে মলম ওষুধ দেওয়া হলো, কিন্তু কিছুই কাজ করল না। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল ঘরে কাউকে দেখা যাচ্ছিল না, অথচ মামির শরীরে ভেসে উঠছিল আগুনের পোড়া দাগ আর চামড়া চিরে যাওয়া শৃঙ্খলের আঘাত। চোখের সামনে অলৌকিক আর মর্মান্তিক এক যন্ত্রণায় ছটপট করতে করতে অল্প বয়সী সেই নিষ্পাপ বধূ মৃত্যুবরণ করলেন। পরদিন সকালে গ্রামে খবর পেয়ে এক বৃদ্ধ কবিরাজ এলেন। তিনি অলংকারগুলোর দিকে তাকিয়ে শিউরে উঠলেন এবং চিৎকার করে উঠলেন, এগুলো কিসের গয়না তোমরা জানতে না? কেন পরালে এই নির্দোষ মেয়েটিকে? কবিরাজের পর এক ভয়ঙ্কর ইতিহাস প্রকাশ করলেন।
বহু বছর আগে এই অঞ্চলে এক অত্যন্ত অত্যাচারী ও অর্থলোভী রাজা ছিল। সে রাজ্য জুড়ে গরিব দুঃখীদের ওপর অত্যাচার চালিয়ে তাদের সমস্ত সোনার গয়না কেড়ে নিত। অলংকারের প্রতি তার ছিল অস্বাভাবিক মোহ। কেউ গয়না দিতে না চাইলে সে তাদেরকে লোহার শৃঙ্খল দিয়ে পিটিয়ে আর গায়ে আগুনের ছ্যাঁকা দিয়ে নির্মম নির্যাতন করত। একদিন রাজার লোভ এতটাই বেড়ে যায় যে সে ওই জমিটিতে, যেখানে মামা দোকান দিয়েছেন, গ্রামের সব গরিবদের একসাথে বেঁধে অমানুষিক নির্যাতন শুরু করে। যন্ত্রণায় ছটপট করতে করতে আমৃত্যু তারা রাজাকে অভিশাপ দিয়েছিল, তুই এই ছিনিয়ে নেওয়া সোনা দিয়ে অলংকার বানাতে পারবি, কিন্তু কোনোদিন গায়ে পরতে পারবি না। তুই কেন, তোর এই সোনা যে পিঁধবে সেই ধ্বংস হবে। অভিশাপকে তুচ্ছ করে রাজা যখন গয়না গায়ে দিতে যায়, অমনি অদৃশ্য আগুনে তার শরীর পুড়তে শুরু করে। রাজাকে বাঁচাতে তার ছেলে সোনার হাঁড়িগুলো মাটি চাপা দিয়ে ওই অভিশপ্ত জমি বন্ধ করে দেয়। কবিরাজ কান্নায় ভেঙে পড়ে বললেন, রাজার সেই নির্যাতিত প্রজাদের মধ্যে আমার এক পূর্বপুরুষও ছিলেন। আমি বহু বছর ধরে এই জমিটা খুঁজছিলাম, যাতে ওই অত্যাচারিত আত্মাদের সঠিক সৎকার করে গয়নাগুলো তাদের বংশধরদের ফিরিয়ে দিয়ে এই অভিশাপ কাটানো যায়। অনুতাপে আর শোকে ভেঙে পড়ে রাজেন্দ্র মামা মাটির সব হাঁড়ি কবিরাজের হাতে তুলে দিলেন। পরদিন কবিরাজের কথা মতো জমি খুঁড়ে শয়ে শয়ে প্রাচীন কঙ্কাল উদ্ধার করা হলো। পরম শ্রদ্ধায় ধর্মীয় রীতি মেনে তাদের সৎকার করা হলো এবং কবিরাজ সমস্ত সোনা বিলিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু গল্পের শেষ মোড়টা ছিল আরও বিচিত্র। পরদিন জানা গেল সেই বৃদ্ধ কবিরাজও রাতে মারা গেছেন। তিনি নিজেকে সম্পূর্ণ সত্য বলেননি। হয়তো নিজের লোভ বা কোনো ভুলের কারণে অভিশাপ তাকেও রেহাই দেয়নি। আজ আমার বয়স ৪৫ বছর। কালক্রমে রাজেন্দ্র মামা ও মামি উভয়েই না ফেরার দেশে চলে গেছেন। তবে সেই মর্মান্তিক ঘটনার পর রাজেন্দ্র মামার জীবনের মোড় পুরোপুরি ঘুরে গিয়েছিল। তিনি বুঝেছিলেন অলংকারগুলোর কোনো দোষ ছিল না, দোষ ছিল তার অদম্য লোভের। পরবর্তীতে তিনি আবার সংসার করেছিলেন, কিন্তু সারা জীবন প্রথম স্ত্রীর শোক আর নিজের অপরাধ বোধ বুকে নিয়ে বেঁচেছিলেন। মারা যাওয়ার আগে তিনি তার সন্তানদের একটাই শিক্ষা দিয়ে গেছেন, কখনো অন্যের ধনে বা বিনামূল্যে পাওয়া জিনিসের উপর চোখ দিও না। কঠোর পরিশ্রমের উপার্জনই মানুষের আসল সম্পত্তি। আমার বয়োবৃদ্ধ বাবা মা আজও বেঁচে আছেন। তারা এখনো মাঝে মাঝে রাজেন্দ্র মামার কথা স্মরণ করেন, আর আমিও বাবার সেই চিরন্তন বাক্যটি স্মরণে রেখে জীবনের পথে হাঁটি। নিজের কষ্টার্জিত অর্থই পরম অর্থ। সেটুকুই মানুষের জীবনে সত্যিকারের শান্তি আর মঙ্গল বয়ে আনে। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা থাকলে আমাদের পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফিরে আসলাম ঘটনায়। এখন আপনাদের মাঝে যে ঘটনাটি পড়ে শোনাবো, এই ঘটনাটি একটি শেষ ট্রেনের স্টেশন নিয়ে। ঘটনাটি পাঠিয়েছেন মিম। তার বাড়ি সুনামগঞ্জ এলাকায়। চলুন দেরি না করে ভয়ানক এই ঘটনাটি শুনে নেওয়া যাক। বৃষ্টি পড়ছিল অবিরাম। রাত তখন 12:47। বাংলাদেশের এক পুরনো রেল স্টেশন, শালবন স্টেশন। ছোট্ট, নির্জন আর প্রায় ভুলে যাওয়া একটি স্টেশন। দিনের বেলায় কয়েকটি লোকাল ট্রেন ছাড়া এখানে আর তেমন কিছুই থামে না। কিন্তু রাত 12টার পর এই স্টেশন নিয়ে চারপাশের গ্রামে একটাই কথা প্রচলি: শেষ ট্রেনটা কখনো ধরো না। সাংবাদিক আরিফ এসব কুসংস্কারে বিশ্বাস করত না।
অদ্ভুত ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরির জন্য সে একাই চলে এলো শালবন স্টেশনে। তার সঙ্গে ছিল একটি ক্যামেরা, টর্চ, একটি ভয়েস রেকর্ডার এবং মোবাইল। স্টেশনে পৌঁছে সে দেখল পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। দূরে একটি পুরনো বেঞ্চে বসে আছেন একজন বৃদ্ধ স্টেশন মাস্টার। লোকটির সাদা ইউনিফর্ম ভিজে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, এত বৃষ্টির মাঝেও তার শরীরে কোনো কাদা নেই। বৃদ্ধ ধীরে মাথা তুললেন। বাবা, রাত বেশি হয়ে গেছে, চলে যাও। আরিফ হেসে বলল, আমি সাংবাদিক, শুনেছি এখানে নাকি ভূতি ট্রেন আসে। বৃদ্ধের চোখ হঠাৎ অস্বাভাবিক লাল হয়ে উঠল। যেটা শুনেছ সেটা সবাই শোনে না, যারা দেখে তারা আর ফেরে না। আরিফ ক্যামেরা চালু করল। দারুণ ফুটেজ হবে। ঠিক তখনই দূরে রেল লাইনের উপর থেকে ভেসে এলো শিসের শব্দ। পুরো স্টেশন কেঁপে উঠল। কিন্তু সময়সূচি অনুযায়ী এই সময় কোনো ট্রেন আসার কথা নয়। ঘড়ির কাঁটা ঠিক 1:13 ছুঁতেই অন্ধকার চিরে ধীরে ধীরে একটি কালো রঙের পুরনো বাষ্পচালিত ট্রেন এসে প্ল্যাটফর্মে থামল। অদ্ভুত বিষয়, ট্রেনটির কোনো নম্বর নেই, কোনো আলো নেই, কোনো শব্দও নেই। শুধু প্রতিটি জানালার ভেতর অসংখ্য স্থির মুখ। সবাই তাকিয়ে আছে আরিফের দিকে, একসঙ্গে। একই হাসি, একই চোখ। আরিফ গিলে ফেলল লালা। সে ক্যামেরা জুম করতেই মনিটরে দেখা গেল জানালায় বসা মানুষের মুখগুলো মানুষের নয়। কারো চোখ নেই, কারো চোয়াল নেই, কারোর মুখ সেলাই করা। হঠাৎ ট্রেনের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটি ছোট্ট মেয়ের কণ্ঠ, ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে যাবে? আরিফ আলো ফেলতেই মেয়েটিকে আর দেখা গেল না, শুধু দরজার সামনে রক্ত মাখা ছোট্ট জুতো। সে কয়েক পা এগিয়ে গেল। পেছন থেকে বৃদ্ধ স্টেশন মাস্টার চিৎকার করে উঠলেন, উঠবেন না! কিন্তু ততক্ষণে আরিফ ট্রেনে পা রেখেছে। ভেতরে ঢুকেই সে অনুভব করল বরফের মতো ঠান্ডা বাতাস। পুরো বগিতে অসংখ্য মানুষ বসে আছে, সবাই নিশ্চুপ, কারোর শরীর নড়ছে না। আরিফ সাহস করে একজনকে স্পর্শ করল। লোকটির মাথা ধীরে ধীরে ঘুরে গেল, পুরো 180 ডিগ্রি। তারপর ফিসফিস করে বলল, টিকিট কেটেছ? আরিফ পিছিয়ে গেল। হঠাৎ সব যাত্রী একসঙ্গে তার দিকে তাকালো। তারপর একই কণ্ঠে বলল, টিকিট, টিকিট, টিকিট। একজন কালো পোশাকের টিকিট পরীক্ষক ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখ নেই, মুখের জায়গায় শুধু কালো অন্ধকার। সে হাত বাড়িয়ে বলল, যারা এই ট্রেনে ওঠে তাদের ফেরার টিকিট থাকে না। দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ট্রেন চলতে শুরু করল, কিন্তু জানালার বাইরে কোনো গাছ, কোনো বাড়ি, কোনো আলো নেই, শুধু অসীম অন্ধকার। হঠাৎ বাইরে অসংখ্য মানুষের চিৎকার শোনা গেল, বাঁচাও, দরজা খোলো, আমাদের নামাও। আরিফ জানালা দিয়ে তাকিয়ে দেখল রেল লাইনের দুপাশে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে। তাদের শরীর পুড়ে গেছে, কারো হাত নেই, কারো মাথা নেই, তবুও সবাই ট্রেন ধরার চেষ্টা করছে। একজন নারী হঠাৎ জানালার কাঁচে মুখ ঠেকালো।
তার চোখ দুটো গলে পড়ছে। সে ফিসফিস করে বলল, আমাদের জায়গায় তুমি এসেছ। এরপরই সে অদৃশ্য। ট্রেনটি হঠাৎ একটি সুড়ঙ্গে ঢুকে গেল। সুড়ঙ্গের ভেতর দেয়াল জুড়ে রক্ত দিয়ে লেখা, ফিরে যেও, নামো, দেরি হয়ে গেছে। আলো নিভে গেল, অন্ধকার। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই আরিফ দেখল সব যাত্রী তার সিটের চারপাশে দাঁড়িয়ে, 1 ইঞ্চি দূরে। সবাই হাসছে একই সঙ্গে। ধীরে ধীরে তাদের মুখ ফেটেই আরো বড় হতে লাগলো। এক সময় পুরো মুখটাই দাঁতে ভরে গেল। হঠাৎ একটি বৃদ্ধা তার কানে বলল, এই ট্রেন 1971 সালে লাইনচ্যুত হয়েছিল। আমরা কেউ বাড়ি ফিরতে পারিনি। তারপর পুরো শরীর ভেঙে ধুলোর মতো উড়ে গেল। ট্রেন আবার থামল। স্টেশনের নাম লেখা, ফেরার পথ নেই, কিন্তু নাম ফলকটি রক্তে ভেজা। নিচে শত শত কঙ্কাল দাঁড়িয়ে। তারা হাত নেড়ে ডাকছে, নেমে এসো, এখন তুমিও আমাদের একজন। আরিফ মরিয়া হয়ে দরজা ভাঙতে লাগল। কিছুতেই খুলছে না। হঠাৎ তার মোবাইলে নেটওয়ার্ক ফিরে এলো। সে লাইভ চালু করল। চিৎকার করে বলল, যদি কেউ এটা দেখে থাকো, কখনো রাত 1:13 ট্রেনে উঠবে না। লাইভ হঠাৎ বন্ধ। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল, প্যাসেঞ্জার অ্যাডেড সাকসেসফুলি। তার নামের নিচে একটি নম্বর, 1313। তারপরই টিকিট পরীক্ষক আবার এলো। তার হাতে পুরনো একটি রেজিস্টার। সে ধীরে লিখল, আরিফ, স্থায়ী যাত্রী। ঠিক তখনই পুরো ট্রেন কেঁপে উঠল। দূরে আজানের শব্দ ভেসে এলো। টিকিট পরীক্ষকের মুখ বিকৃত হয়ে গেল। সব আত্মা চিৎকার শুরু করল। ট্রেনের জানালাগুলো একে একে ভেঙে গেল। আরিফ সুযোগ বুঝে জানালা দিয়ে লাফ দিল। তারপর আর কিছু মনে নেই। ভোরে গ্রামের মানুষ তাকে রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় উদ্ধার করল। তার ক্যামেরা ভাঙা, মোবাইল বন্ধ। সবাই বলল, ভাগ্য ভালো, বেঁচে গেছো। আরিফ শহরে ফিরে এসে ফুটেজ দেখতে বসে স্তব্ধ হয়ে গেল। পুরো ভিডিওতে কোথাও কোনো ট্রেন নেই। সে একাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলছে। কিন্তু ভিডিওর একেবারে শেষ 5 সেকেন্ডে তার পেছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে শত শত রক্তাক্ত যাত্রী, আর তাদের মাঝখানে সেই মুখহীন টিকিট পরীক্ষক। সে ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে হাত নাড়ল। তারপর ভিডিও নিজে থেকেই মুছে গেল। ঘটনার কয়েক মাস পর শালবন স্টেশনের নতুন স্টেশন মাস্টার জানান, প্রতি রাত 1:13 এখনও একটি ট্রেন এসে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকে। স্টেশনের সিসিটিভিতে ট্রেনটি স্পষ্ট দেখা যায়, কিন্তু বাস্তবে সেখানে কোনো ট্রেন থাকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, সিসিটিভির প্রতিটি ভিডিওতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে একজনের মুখ সবসময় স্পষ্ট দেখা যায়। সে আর কেউ নয়, আরিফ। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকায়। তারপর ঠোঁটে এক অস্বাভাবিক হাসি ফুটে ওঠে। ফিসফিস করে বলে, শেষ ট্রেনটা এখনো যাত্রী খুঁজছে। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা থাকলে আমাদের পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।